আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা মিস্টার শোকে দেখতে পাই। সে একটা পার্টি রেখেছিল আর সে ফেমাস অ্যাক্টর হওয়ার সাথে সাথে একটা ফেমাস কোম্পানি সিইও ছিল। পার্টির মধ্যে সব মেয়েরা তাকে দেখে ইমপ্রেস হয়ে যাচ্ছিল আর সবাই বলা বলি করছিল যে সে কত বেশি হ্যান্ডসাম। আর শোনা গেছে যে সে আজ পর্যন্ত একটা ইন্টিমেট সিনও শুট করেনি, ইভেন সে অন্য কেউ সাথে রিলেশনশিপেও থাকেনি। ইউ তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে রুমের মধ্যে সবকিছু ঠিক আছে তো। তাকে বলে হ্যাঁ বল। তখনই আমরা এই ড্রামার ফিমেল লিড টংকে দেখতে পাই যে একটা হোটেলের বাথরুমের মধ্যে শাওয়ার নিচ্ছিল আর সে গোসল করে বিছানার মধ্যে এসে পড়ে ঘুমানোর জন্য। তখন তো তার কোনো জ্ঞানই ছিল না। তখন শুও ওই রুমের মধ্যে এসে পড়ে, তার পায়ের নিচে একটা ইয়াররিং আসে আর সে এই ইয়াররিংটা দেখে তার এক্স ওয়াইফের কথা মনে পড়ে যায় যে 3 বছর আগে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছিল। প্রেজেন্টে শু টংকে দেখতে পায়। অ্যাকচুয়ালিতে সেই তার এক্স ওয়াইফ ছিল। সু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল কিন্তু টং তো তার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে সু টং এর ইনফরমেশন দেখছিল। সে কিছু আর্টিস্ট এন্টারটেইনমেন্ট কোম্পানিকে জয়েন করে রেখেছে। অ্যাকচুয়ালিতে টং ও একটা অ্যাক্টর ছিল কিন্তু সে এত বেশি ফেমাস ছিল না। পরের দিনে টং তাকে বলে কালকে রাতে যা কিছু হয়েছে তুমি ভুলে যেও। সু তাকে টেনে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল, তখন টং তার হাতটাকে ছাড়া আর তাকে বলে আমি বলেছি না কালকে রাতে যা কিছু হয়েছিল ওইটা একটা অ্যাক্সিডেন্ট, আর আমাদের তো অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। সু বলে কি বলেছো অ্যাক্সিডেন্ট? আর তাকে গাড়ির মধ্যে বসিয়ে তার বাসার মধ্যে নিয়ে আসি আর তাকে জোর করে কিস করে টং তখন তাকে পিছনে সরা। তখন সু তাকে টেনে বিছানার মধ্যে নিয়ে আসি। টং তখন জিজ্ঞাসা করে তুমি এসব কিছু কি করছো? সু বলে তুমি তো বলেছিলে যে কালকে রাতটা অ্যাক্সিডেন্ট ছিল, চলো এই অ্যাক্সিডেন্টটাকে আবারও রিপিট করি। টং বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে। সু বলে আমাদের ডিভোর্স হয়নি। টং বলে আমাদের ডিভোর্স কিভাবে হয়নি? আমি তো ডিভোর্স এগ্রিমেন্টে সই করে তোমাকে দিয়েছিলাম, আমার অনেক ভালোভাবেই মনে আছে। সিন কাট হয়। টং তার কোম্পানির ম্যানেজার ইয়াওশির কাছে আসে আর তাকে বলে আমি জানতাম না যে তোমার মানসিকতা এত নিচু যে তুমি আমাকে ড্রাঙ্ক করে একটা ম্যানের রুমে দিয়ে দিয়েছো। ইয়াওশি বলে তুমি তোমার যোগ্যতা দেখে আমার সঙ্গে কথা বলো। আমি তোমার জন্য একটা ভালো চান্স পেয়েছিলাম তাই আমি এমনটা করেছি। আমি অনেক কষ্ট করে তোমার জন্য একটা ড্রামা পেয়েছি। টং বলে কিন্তু আমি ওইটাকে করতে চাই না। এমনি তো আমার কন্ট্যাক্ট 3 বছরের ছিল যেটা কালকেই শেষ হয়ে গেছে। ইয়াওশি বলে একবার তুমি ভালো করে কন্ট্যাক্টের ট্রামগুলোকে পড়ে নাও। ইয়াওশি এটাকে পড়তে লাগে। এটার ভিতরে এটা লেখা ছিল যে কন্ট্যাক্ট শেষ হওয়ার পর পরে আবারও নতুন করে শুরু হয়ে যাবে আর যদি টং এই কন্ট্যাক্টটাকে ভেঙে ফেলে তাহলে তাকে 10 মিলিয়ন টাকা পে করতে হবে। টং তো এটা দেখে রেগে যায় আর তাকে বলে শুরু থেকে তোমার এমন প্ল্যানিং ছিল? ইয়াওশি বলে সই করার আগে তোমাকে পড়ার উচিত ছিল, এটা আমার ভুল না, এটা তোমারই ভুল। টং তখন রেগে বাইরে এসে পড়ে। তখনই ফাই এসে তাকে কথা শোনাতে লাগে আর সেও একজন অ্যাক্টর ছিল। সে তাকে বলে আমি শুনেছি যে তুমি তোমার কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে চাও। টং বলে হ্যাঁ, এটাতে তোমার কি? তাই বলে আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টের জন্য তৈরি হওনি। তোমার কি মনে হয় তুমি ফেমাস আর পপুলার হয়ে যাবে? সবাই তোমার মতো স্বপ্ন দেখে কিন্তু কোনোদিনও ওইটা পূরণ হয় না। আর যদি তুমি ভুলবশত ফেমাস হয়ে যাও তাহলে তুমি নিশ্চয়ই কোনো না কোনো স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে যাবে। টং তাকে বলে তুমি যদি আমাকে কথা শোনাতে এসে থাকো তাহলে আমার কাছে একদমই সময় নেই। পাই তো এটা শুনে রেগে যায় আর তাকে বলে একজন মিস্টার সেন মেয়ে হয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ? তোমার এত বড় সাহস কোন দিন থেকে হয়ে গেছে? আর তাকে থাপ্পড় মারতে যায়। টং তার হাতটাকে ধরে ফেলে আর তাকে বলে ভুলে যাবে না তুমি যাকে মিস্টেস বলছো ওইটা তোমার বাবারই মিস্টেস। অ্যাকচুয়ালিতে তার দুজন স্টেপ সিস্টার ছিল, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন ফাই বলে আমি তোমাকে কোনোদিনও জীবনের মধ্যে সফলতা অর্জন করতে দিব না। অ্যাসিস্ট্যান্ট এসে সুকে টং এর ডিটেইলস দেয় আর তাকে বলে গত 3 বছরে ম্যাডাম অনেকগুলো টিভি শোয়ে কাজ করেছে কিন্তু ওইগুলো সবগুলো ফ্লপি ছিল আর ওনার কন্ট্যাক্টটা আবারও রিনিউ হয়ে গেছে। সু ওকে বলে তার অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে
থেকে পাঠিয়ে দেয় আর তার এক্স ওয়াইফ তং এর ছবি দেখছিল। পরের সিনে তং তার কাছে এসেছিল আর সে কিউট ফেস বানানো শুরু করে। সু বলে আমি তো এটা আগে থেকেই জানতাম, তোমার কন্ট্যাক্টের ওই টাকাগুলো আমি পে করে দিব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, তোমাকে আমার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট সই করতে হবে আর এই কন্ট্যাক্টটা তখনই শেষ হবে যখন তুমি আমাকে 30 মিলিয়ন টাকা ফিরিয়ে দিবে, কারণ আমি তোমাকে 10 মিলিয়ন দিচ্ছি। তং বলে এটা তো অনেক বড় অ্যামাউন্ট, আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সু বলে থামো, আমার কথা এখনো শেষ হয়নি, ওইটা বলতে দাও। যতদিন না আমাদের এই কন্ট্যাক্টটা শেষ হয়ে যাচ্ছে ততদিন তোমার আর আমার ডিভোর্স হবে না, তুমি আমার সঙ্গে আমার এই বাসার মধ্যেই থাকবে। তং এর কাছে আর কোনো অপশন ছিল না, তাই তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে ওই কন্ট্যাক্টের মধ্যে সই করতে হয় আর তাকে বলে আমি তোমার টাকাগুলোকে পরিশোধ করে তোমার থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু সু তখন তাকে বলে তোমার সিগনেচারটা আগের মতোই আগলি, অন্ত তার চেহারাটা কালো করে ফেলে। সু বলে এখন আমরা কাপল হয়ে গেছি, তাই তোমার ওয়াইফের ডিউটি গুলো পূরণ করো। তং তখন তাকে দেখতে লাগে আর বলে তুমি কি বলেছ? সু বলে গিয়ে বাসন পেলা পরিষ্কার করো। তো তখন তার কাছে এসে জিজ্ঞাসা করে আর তুমি কি ভেবেছিলে? তং তখন তাড়াতাড়ি করে বাসন পেলা পরিষ্কার করতে চলে যায়। পরের দিন সু তার অ্যাসিস্ট্যান্টের উপরে রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে বলেছিলাম একটা এজেন্ট জোগাড় করতে আমার ওয়াইফের জন্য, ওইটাও তোমার দ্বারা হয়নি। অ্যাসিস্ট্যান্ট বলে অনেকগুলো এজেন্ট আছে তো। সু বলে ওইগুলো ম্যান। তখন অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় যে বস কি চায়, এই জন্য সে হেসে চলে যায়। পরের দিনে তং এর কাছে কোম্পানি থেকে একটা কল আসে, আপনি আপনার নিউ এজেন্টের সাথে দেখা করার জন্য কোম্পানির মধ্যে এসে পড়ে, তার নাম জিয়াও। এটা শোনার পর তো তং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল ফেমাস জিয়াওকে তার এজেন্ট বানানো হয়েছে আর সে তার অনেক বড় ফ্যান, এই জন্য সে তাকে একটা গিফট দেওয়ার ব্যাপারে ভাবে। আর তার কাছে কোনো টাকা ছিল না, এই জন্য সে শুয়ের জিনিসপত্রগুলোকে চুরি করে নিয়ে যায়। অফিসের মধ্যে পৌঁছেই সেই শুয়ের গ্লাভস গুলোকে তাকে গিফট করে দেয় আর তাকে বলে এইগুলো আমি আপনার জন্য এনেছি। যখন জিয়ান তার চেহারাটা দেখায় তং এর তো মুডই খারাপ হয়ে যায়, কারণ সে ওই জিয়ানটা ছিল না আর সে গেও ছিল। কোম্পানি থেকে বাইরে আসার পরে তং ভাবে যে আমি তার 30 মিলিয়ন টাকা কিভাবে ফিরিয়ে দিব। যখনই সু বাসায় পৌঁছায় তং তার জন্য ডিনার তৈরি করে রেখেছিল। সু তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবে তার কি হয়ে গেল। তং তখন তাকে বলে তোমাকে এটার জন্য পে করতে হবে। এটা শোনার পর সু অনলাইনের থেকে খাবার অর্ডার দিতে লাগে। তং তখন তাকে থামায় আর তাকে বলতে লাগে বাইরের খাবার হেলদি হয় না। সু বলে ওকে, তোমাকে কত টাকা পে করতে হবে? অনলি 5000 ইউয়ান, আর তোমার স্যালারি মিলিয়ন ইউয়ান, তাই তুমি এই টাকাগুলো তো দিতেই পারো। সু তখন তাকে টাকা ট্রান্সফার করে দেয়। তং তখন তাকে ধন্যবাদ বলে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। সু বলে এই খাবারগুলোর জন্য আমি টাকা দিয়েছি, গিয়ে তোমার জন্য আবারও খাবার বানাও। তং তো রেখে ওখান থেকে যেতে লাগে। সু বলে খাবারের মধ্যে লবণ বেশি, পরের বার থেকে একটু কম দিও। পরের সিনে তং আবারও শুয়ার এক্সপেন্সিভ জিনিসগুলোর মধ্যে একটা জিনিস চুরি করে নেয়, কারণ তার টাকার দরকার ছিল আর সে ওইটাকে বিক্রি করেই যাচ্ছিলই। তখনই সে তার এজেন্ট জিয়াংকে দেখতে পায়, যাকে কিছু ছেলেরা মারছিল। তং তাদের ভিডিও বানিয়ে তাদেরকে ভয় দেখায়, আমি পুলিশকে কল করে দিয়েছি, এখন শুধু তারা আসছে। তখন ওই ছেলেরা ওখান থেকে পালিয়ে যায়। জিয়াং কান্না করতে করতে তাকে ধন্যবাদ বলে। তং বলে তুমি মেয়েদের মতো কান্না কেন করছো? জিয়াং বলে আমি তোমার জন্য একটা ড্রামার স্ক্রিপ্ট পেয়েছি, যেটার নাম হচ্ছে মাই ডিয়ার প্রিন্স। এটা তং শুয়ের বেডরুমে আগেই দেখে ফেলেছিল। পরের দিন ড্রামার শুটিং ছিল আর সব লোকেরা হিরোর জন্য অপেক্ষা করছিল। তখনই ওখানে শু এসে পড়ে যে এই ড্রামার মধ্যে হিরোর রোল করবে। তং তো তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার এজেন্ট এসে বলে এখন তো তুমি ফেমাস হয়ে যাবে, কারণ তুমি এই ড্রামাটা শু এর সাথে করবে। ডাইরেক্টরের তং এর অ্যাক্টিংটা ভালো লাগছিল না, এই জন্য তং এর বারবার ওই শুটাকে করতে হচ্ছিল। এই জন্য সে ইরিটেট হয়ে ব্রেক নেওয়ার কথা বলে দেয়। কিছু মেয়ে তং এর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, নিশ্চয়ই তং শু এর কাছে আসতে চাইছে, এই জন্যই সে বারবার রিটেক করছে। তং এই কথাগুলোকে শুনে রেগে যায় আর সে ওই মেয়েগুলোকে উত্তর দিতে আসছিল। তখনই তার সামনে শু এসে পড়ে আর সে তাকে বলে তুমি এসব কিছুকে ইচ্ছে করে করছিলে। তং বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? শু বলে দেখো তুমি ভালো করে সিন শুট করো আর আমার টাইম ওয়েস্ট করবে না। এটা বলেই সে তাকে কিস করে ওখান থেকে চলে যায়। তারপরে সিনটা শুরু হয় আর তাদের দুজনের কি সিন ছিল, কিন্তু শু তাকে কিস করতে পারছিল না, কারণ তোর ইচ্ছে করে গার্লিক খেয়ে ফেলেছিল, যেটা স্মেলের কারণে শু তাকে কিস করতে পারে
পারে না। তং বলে তুমি যদি আমাকে কিস করতে চাও তাহলে তুমি আমাকে আগেই বলে দিও। সু বলে তুমি গিয়ে তোমার দাঁতগুলোকে পরিষ্কার করো আর এসব ফালতু ট্রিক্স গুলো আমার সাথে খেলবে না। তং বলে আমি একজন ছোট অ্যাক্টর, আমি কেনই বা তোমার সাথে এমন করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটা শুনে সু রেগে যায় আর সু তখন রেগে যায় আর ভাবে সে নিজেকে কি ভাবে। বাসায় আসার পরেও তং তার উপরে হাসছিল আর বলে আমার তো পেঁয়াজের গন্ধ অনেক ভালো লাগে, কিন্তু জানি না মানুষের এটাতে কি সমস্যা হয়। তখনই তং এর পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়। সু বলে কি হয়েছে, তোমার মুখটা কেন বন্ধ হয়ে গেল। অন্যদিকে ফাই অনেক বেশি রেগে যায় কারণ সে মাই ডিয়ার প্রিন্স এর স্ক্রিপ্টটাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ সে সুয়ের সাথে ড্রামা করতে চাচ্ছিল, কিন্তু সে জানতো না যে সুই এই ড্রামার হিরো। অন্যদিকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তংকে জিজ্ঞাসা করে তোমার কি আগে কোনোদিন অ্যাবর্শন হয়েছে। তং বলে আপনি কেন এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন। অ্যাসিস্ট্যান্ট বলে যাতে জানা যায় তোমার পেটের মধ্যে কি কারণে ব্যথা হয়েছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তং যখন 4 মাসের প্রেগনেন্ট ছিল তখন ডাক্তার তাকে বলে তোমার বাচ্চার গ্রোথ হওয়া বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্টের তং বলে আমার একবার অ্যাবর্শন হয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে কখন হয়েছিল। তং বলে 3 বছর আগে। এই কথাগুলো ওই মেয়েটাই সে সুকে বলে দেয়। সু তো এটা শোনার পর অবাক হয়ে যায় কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। তংকে তার ভাই মেসেজ করে আর সে তার সাথে দেখা করার জন্য এসে পড়ে, যেটা শিউও দেখে ফেলে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে তুমি আমাকে এই ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানাও যে এই ছেলেটা কে। আর এর সঙ্গে সুর মনে হচ্ছিল যে তং তার সঙ্গে চিট করেছে আর 3 বছর আগে সে এই ছেলের জন্যই তাকে ছেড়ে গিয়েছে। পরের দিনের শুটিং সেটের মধ্যে কিছু মেয়েরা তংকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান তৈরি করে, কারণ ওই মেয়েরা তংয়ের থেকে ছিল, কারণ তং সুকে কিসের জন্য বিরক্ত করেছে। শুটিং শুরু হয় আর সু দেওয়ালের মধ্যে একটা পেরেককে গাঁথা অবস্থায় দেখতে পায়, তাই সে তংকে বাঁচানোর জন্য তাকে সাইড করে দেয় আর এটাতে তার হাতে ব্যথা লেগে যায়। ডিরেক্টর তো এটা দেখে অনেক বেশি রেগে যায় আর উনি সবাইকে জিজ্ঞাসা করে এটা কার কাজ। ওই মেয়েরা তো চুপচাপ দাঁড়িয়ে ছিল। সু তংয়ের ব্যথার জায়গায় মেডিসিন লাগায় আর সে তাকে বলে আমি তোমার জন্য খাবার বানিয়ে আছি, কিন্তু সু বলে আমার খাবার না, আমার অন্য কিছু চাই। তং তাকে জিজ্ঞাসা করি তোমার কি চাই। সু তখন তার চোখ বন্ধ করে বসে পড়ে। তখন তং বুঝে যায় আর তার গালে একটা কিস করে। পরের দিনে তং তার এজেন্টের সঙ্গে বসে অনেক বেশি ড্রিঙ্ক পান করে। তখন সু তাকে বাসায় নিয়ে আসে। তং বলে আমাকে জড়িয়ে ধরো সু, আমি তোমাকে অনেক ভালোবাসি। সু তো এটা শুনে রেগে যায় আর বলে যদি তুমি আমাকে ভালোই বাসো তাহলে আমাকে 3 বছর আগে ডিভোর্স দিয়ে কেন গেছিলে, আর তুমি একবারও আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টাই করনি। কিন্তু তং তার জ্ঞানে ছিল না, তাই সে তার কথাটা বুঝতে পারে না। তাই সে তাকে বলে আমি ঘুমাবো। তখন সু তাকে উঠিয়ে বেডরুমে নিয়ে যায়। পরের দিনে সু একটা ডাইরেক্টরকে তার অফিসের মধ্যে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো ড্রামা আছে। ডাইরেক্টর বলে তুমি এখনই তো একটা ড্রামা শেষ করেছ, এখন আর কয়টা করবে। সু বলে আমি অন্য কারোর জন্য জিজ্ঞাসা করেছি, কারণ আমার কাছে একটা মেয়ে আছে আর সে অনেক ভালো অ্যাক্টিং করে। তখন ওই ডাইরেক্টরটা বলে একজন ডাইরেক্টর একটা হিস্টোরিক্যাল ড্রামা বানাচ্ছে আর এটা তংয়ের জন্য অনেক ভালো হবে। সু বলে কে বলেছে যে আমি তংয়ের জন্য এই ড্রামাটা চাইছি। ওই ছেলেটা বলে আমি তোমাকে অনেক ভালো করে চিনি আর তুমি কোন দিন থেকেই বা অন্য কারো চিন্তা করতে লেগে গেছো, আর এমনিতে এই ড্রামার মধ্যে অনেক বেশি ইন্টিমেট শুট আছে। সু তখন তাকে বলে তুমি আমাকে স্ক্রিপ্টটা দেখিয়ে দিও। ডাইরেক্টর বলে এই ইন্ডাস্ট্রির মধ্যে ইন্টিমেট সিন নরমাল ব্যাপার, তুমি আর কতদিনে বা চ্যালেঞ্জ হবে, এর থেকে ভালো তুমি নিজেকেই সামলে নাও। সু বলে তুমি কি তোমার চেহারাটা খারাপ করতে চাও। ডাইরেক্টর বলে ঠিক আছে আমি যাচ্ছি, আর তুমি তোমার রাগটাকে একটু কন্ট্রোল করে নাও, না হলে সে আবারও তোমাকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে ফায়ার ম্যানেজার তাকে বলে ডাইরেক্টর ইয়াওয়ের নতুন ড্রামার মধ্যে নায়িকার রোল পেয়ে গেছে আর এটার মধ্যে তংও কাজ করবে আর উনি সাপোর্টিং ক্যারেক্টারে। এই কথাটাই সে তার বাবাকে বলে দেয়। তখন তার বাবা তংকে বলে তুমি এই ড্রামাটাকে ছেড়ে দাও, ইভেন তুমি যদি এই ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দাও তাহলে আরো ভালো হবে। তং এটা করা থেকে বারণ করে দেয়। তখন তার বাবা তাকে থাপ্পড় মারে। তং বলে আপনি কোন অধিকার নিয়ে আমাকে এই ড্রামাটাকে ছেড়ে দিতে বলছেন, আপনি তো 3 বছর আগে আমাকে এই বাসা থেকে বের করে দিয়েছে আর এখন তো আপনি আমার বাবা না। বাবা বলে তুমি আমাকে বাবা মানো আর নাই মানো, তুমি আমার মেয়েই থাকবে আর তোমার ভিতরে আমার রক্ত আছে, এই সত্যিটা তুমি
তুমি কোনোদিনও বদলাতে পারবে না। ফাই বলে বাবা আপনি আপনাকে শান্ত করুন, না হলে আপনার বিপি হাই হয়ে যাবে। বাবা বলে তোমরা দুজন আমারই মেয়ে, কিন্তু দেখো সে কত বেশি আমাকে প্রাউড ফিল করা, কিন্তু তোমার কারণে আমাকে সবার সামনে লজ্জা পেতে হয়। ফাই বলে তুমি বাসার মধ্যে ফেরত কেন এসে যাও না, এমনিতেও তুমি একজন ভালো অ্যাক্ট্রেস না। তং তখন হাসতে লেগে যায়। বাবা বলে তুমি কেন হাসছো, আর তোমার বন্ধু এটা ঠিকই বলছে, তোমাকে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার দরকার, আর আমি তোমার জন্য একটা ভালো জব খুঁজে দিব। তং বলে যদি আমি অ্যাক্টিং এর জন্য কোনো টাকাও না পাই তাহলেও আমি এই কাজটা করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তং বাসায় পৌঁছায়। সু তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে, আর আমি তোমাকে বলেছিলাম রাত্রে 10টার পরে তুমি বাসার বাইরে থাকতে পারবে না। তং তো তখন কান্না করা শুরু করে দেয়। সু বলে তোমাকে থাপ্পড় কে মেরেছে। তং বলে আমি যদি তোমাকে বলি তাহলে কি তুমি আমাকে সাহায্য করবে রিভেঞ্জ দিতে। সু বলে তুমি প্রথমে কান্না বন্ধ করো। তং বলে আমি কান্না কেন বন্ধ করব, এমনিতেও তোমার আমার সঙ্গে কি মানে। সু তো তখন তাকে জড়িয়ে ধরে। পরের দিনে রাত্রে শুয়োর ঘুমানোর পরে তং তার মোবাইলটাকে চেক করতে লাগে, কিন্তু সে তার মোবাইলের পাসওয়ার্ডটা খুলতে পারছিল না। আর শেষে গিয়ে তার বার্থডে ট্রাই করে আর মোবাইলটা খুলে যায়। এটা দেখে তং অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সে এই ব্যাপারেই ভাবছিল সু তার বার্থডেটা এখনো কেন তার পাসওয়ার্ডে রেখেছে, সে কি এখনো তাকে পছন্দ করে। তখনই তার কাছে তার ভাইয়ের কল আসে, আর তার ভাই তাকে বলে আমি এখনই তোমার বাসায় আসছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে অ্যাড্রেসটা সেন্ড করো। তং তখন তাড়াতাড়ি করে শুয়ের সব জিনিসপত্রগুলোকে লুকাতে লাগে। ভাই তার বাসায় এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এই বাসায় থাকো, কারণ দেখে মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই কোনো ছেলে থাকে। তং বলে কি বলছেন ভাই, এখানে আগে একটা ফেমাস অ্যাক্টর থাকতো, এই জন্য এই বাসাটা এত বেশি ম্যানেজেবল। ভাই বলে তোমার হাতের মধ্যে এই ছেলের কাপড় কি করছে। তং বলে এটা তো পরিষ্কার করার জন্য। ভাই বলে তোমার গলার মধ্যে এইটা কি। তং বলে রাত্রে আমাকে মশা কামড়ে দিয়েছিল, আর সে তার ভাইকে সেকেন্ড ফ্লোরে নিয়ে আসে। ভাই বলে চলো তুমি আমাকে তোমার রুমটা দেখাও। তং বলে আমার রুমটা অনেক বেশি অগোছালো, আর তুমি এখানে বসো। ভাই জিজ্ঞাসা করে তুমি কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সই করেছো। তং বলে সিংহওয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি। ভাই বলে এটা তো শুয়ের কোম্পানি। তং বলে হ্যাঁ, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। ভাই বলে তার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর তুমি তোমার বোন ফাইয়ের থেকেও দূরে থাকবে, কারণ সে তোমার থেকে জেলাস। তং বলে চিন্তা করবেন না ভাই, আমার তার সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তখনই সু বাসায় এসে পড়ে আর তংকে আওয়াজ দিয়ে ডাকছিল। তং তার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তার ভাইকে আলমারির মধ্যে লুকিয়ে রাখে। সুও সেকেন্ড ফ্লোরে এসে পড়ে। তং হঠাৎ করেই তার সামনে এসে পড়ে। সু তাকে জিজ্ঞাসা করে তুমি সেকেন্ড ফ্লোরে কি করছিলে। তং বলে আমি ঘুমাতে এসেছিলাম, কারণ আমার ঘুম আসছিল। সু বলে আমি তোমাকে এটা বলার জন্য এসেছিলাম আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি। তং বলে এটা তো অনেক ভালো ব্যাপার। সু বলে তুমি কি আমার যাওয়াতে অনেক বেশি খুশি। তং বলে না তো। সু তো তার হাত খুলে দাঁড়িয়ে যায়। তং তাকে জিজ্ঞাসা করে এখন কি। সু বলে আমাকে হাগ করো, আর তং তাকে হাগ করতে যায়, আর সে তাকে কিস করার ইশারা করে। তং করতে যায়, তখনই সে তাকে কিস করে দেয়। তং বলে তুমি তাড়াতাড়ি করে যাও, না হলে তুমি লেট হয়ে যাবে। কিন্তু সু ফিরে আসে আর তাকে কিস করে বলে আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসবো, আর সে ওখান থেকে চলে যায়। তার ভাই তো অনেক বেশি রেগে যায়, আর সে আলমারি থেকে বাইরে এসে পড়ে। তং তখন তাকে বলে সরি ভাই। ভাই বলে এখন থেকে আর আমি তোমার ভাই না, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো এটা বলো, তোমরা আবার কোন দিন থেকে একসাথে হয়ে গেছো। তং বলে বেশি সময় হয়নি। ভাই বলে তুমি কি ভুলে গেছো যে সে তোমার সঙ্গে কিভাবে ট্রিট করতো। তং বলে আমি তো তাকে 3 বছর আগেই ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি কিছুদিন আগে জানতে পেরেছি যে আমাদের ডিভোর্স হয়নি, কারণ সে ডিভোর্স পেপারে সই করেনি। এর মানে আমরা এখনো হাজবেন্ড ওয়াইফ। ভাই তো রেখে তাকে থাপড় মারতে যায়, কিন্তু উনি থেমে যায়। তং বলে আমার কাছে আর কোনো চয়েস ছিল না, কারণ তার হাতের মধ্যে আমার কন্ট্যাক্ট ছিল। ভাই বলে তার সঙ্গে ব্রেকআপ করে নাও, এটা বলে উনি ওখান থেকে যেতে লাগে। তং বলে আমি তাকে টাকা ফিরিয়ে দেওয়ার পরে আমি তার থেকে ডিভোর্স নিয়ে নিব। পরের দিনে তং আর সু একে অপরকে মিস করছিল, কিন্তু কেউই কাউকে কল আর মেসেজ করে না। সু বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে। তং তখন তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই তার ভাইয়ের কথা মনে পড়ে যে তুমি তার সঙ্গে ব্রেকআপ করে নাও। এটা ভেবে সে স্যাড হয়ে যায় আর তাকে বলে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, যাও গিয়ে রেস্ট করে নাও। সুও স্যাড হয়ে ওকে বলে দেয়। তখনই তনের নজর একটা টয়ের দিকে যায় আর বলে এটা অনেক
বেশি কিউট খেলনা, আর তুমি কি এইসব কিছু নিজের সঙ্গে রাখো? শু বলে, এটা আমাকে আমার পার্টনার দিয়েছিল, কিন্তু তোমার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এটা রাখতে পারো। টং তো খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করি, তুমি কি সত্যি বলছো? কিন্তু শু তাকে তার কাছে টেনে তাকে কিস করে আর তারা দুজন কাছাকাছি এসে পড়ে। পরের দিন শু টং এর ভাইয়ের আইডি কার্ডটা তার ক্লোজেটের মধ্যে পায়, আর তার আইডি কার্ডটা দেখে শু ভাবছিল যে নিশ্চয়ই শিন আমি যাওয়ার পর আমার বাসার মধ্যে এসেছিল, আর তাদের মাঝখানে নিশ্চয়ই কিছু হয়েছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, 3 বছর আগে টং আপনাকে ছাড়ার পরে আর সবচেয়ে বেশি যোগাযোগ ইশিং এর সাথেই ছিল। এটা শোনার পর তো শুয়ের হৃদয়টা ভেঙেই যায়। অন্যদিকে টং এর কাছে টং এর ভাই কল করে আর তাকে বলে, আমার আইডি কার্ডটা তোমার বাসার মধ্যে পড়ে গেছে, তাই তুমি আমাকে খুঁজে ওই আইডি কার্ডটা দিয়ে দাও। তারপরে টং ওই আইডি কার্ডটাকে খুঁজতে লাগে। তখনই ওখানে শু এসে পড়ে আর তাকে ওই আইডি কার্ডটা দেখিয়ে বলে, তুমি এটাকেই খুঁজছিলে না? আর তুমি আমাকে এটা বলো, এই লোকটা আমার বাসার মধ্যে কি করছিল? এও আমার পিছনে। আর 3 বছর আগে তুমি আমাকে বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছ, এটা কি ওই ছেলেটাই? টং বলে, তুমি এসব কি ফালতু কথা বলছো? শু বলে, তুমি আমার সাথে চিট করেছো আর তোমার গর্বের মধ্যে তার বাচ্চাই ছিল। এটা বলার পর শু ওখান থেকে চলে যায়। টং এর তো তখন অনেক বেশি খারাপ লাগছিল, আর তারপরে সে তার ভাইকে মেসেজ করে, আমি তোমার আইডি কার্ডটা খুঁজে পাইনি, তাই তুমি আইটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করে দাও। পরের দিনে টং শুটের জন্য একটা হোটেলে আসে। ওই হোটেলের মধ্যে অন্য ক্রুয়ের মেম্বাররাও ছিল। দুইজন মেয়ে কথা বলা বলি করছিল ডাইরেক্টর গিয়ে এই মেয়েটাকে কিভাবে সাপোর্টিং রোলে নিয়ে নিয়েছে। সে তো নতুন অ্যাক্টর আর সে তো কিছু ভালো করে পারেও না। অন্য মেয়ে বলে সে নিশ্চয়ই কোনো ডিরেক্টরের সাথে রাত কাটিয়েছে। টং তাদের কথাগুলোকে ইগনোর করেই যাচ্ছিল। তখনই ফাই তাকে তার কাছে ডাকে। টং বলে, যা তুমি বলতে চাও তা তুমি তাড়াতাড়ি বলো, কারণ আমার ঘুম আসছে। ফাই বলে, এখানে কেউই জানে না যে তুমি আমার বোন, তাই তুমি কাউকে এই ব্যাপারে বলবেও না, না হলে আমার ইমেজ ডাউন হয়ে যাবে। টং বলে, চিন্তা করবে না, আমি তোমাকে আমার বোন মানিও না। টং ড্রামার অ্যাক্টিং করেছিল। ডাইরেক্টর তো তার অ্যাক্টিংটা অনেক বেশি পছন্দ হয়, যেটা দেখার পর তো ফাই অনেক বেশি জেলাস হয়ে যায়। তারপরে ফাইয়ের দুজন লোক তাকে বলে, ডাইরেক্টর বলেছে যে টং অনেক তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে। তখন ফাই বলে, মনে হচ্ছে আমি তাকে আন্ডার এস্টিমেট করে দিয়েছি। অন্যদিকে টং স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল। তখনই কাই নামের একটা মেয়ে তার উপরে চিৎকার করে আর তাকে বলে, তুমি কি দেখতে পারছো না যে আমি ঘুমাচ্ছি? টং বলে, সরি, আমি তোমাকে দেখতে পাইনি। কাই বলে, তুমি তো সাপোর্টিং ক্যারেক্টার, তাহলে তুমি এত বেশি প্র্যাকটিস কেন করছো? সেটের মধ্যে মিসেস শাও এসে পড়ে আর সে অনেক বেশি ফেমাস অ্যাক্টর ছিল। ফাই তখন ওনাকে বলে, আন্টি আপনি তো আগের থেকেও বেশি প্রিটি হয়ে গেছে। অ্যাকচুয়ালিতে মিসেস শাও শুয়ের মা ছিল, এই জন্য ফাই তাকে মাখন লাগাচ্ছিল যাতে উনি ওনার ছেলের বিয়ে ফাইয়ের সাথে দিতে পারে। তাই তখন তাদের দুজনের অ্যাক্টিং দেখে ওখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে একটা ছেলে ওই মেয়েটাকে বিরক্ত করছিল। তখনই তাই এসে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটাকে মারতে লাগে, যেটা মিসেস শাও দেখে ফেলে। আর উনি ফাইকে জিজ্ঞাসা করে সে কি একজন অ্যাক্টর। ফাই বলে, হ্যাঁ, কিন্তু সে এত বেশি ভালো অ্যাক্টিং পারে না, এই জন্য সে সাপোর্টিং ক্যারেক্টারে আছে। তখন মিসেস চাই বলে, তাকে দেখে অনেক বেশি অ্যারোগ্যান্ট মনে হচ্ছে, দেখো কিভাবে সে ওই ছেলেটাকে মারছে। তখনই ফাইয়ের ম্যানেজার বলে, তার সম্পর্ক নিশ্চয়ই কোনো ডিরেক্টরের সাথে আছে, এই জন্য ডাইরেক্টরও তাকে ফেভার করে। তাই এর ইমেজটা মিসেস চাওয়ের কাছে খারাপ হয়ে যায়। অন্যদিকে টাই আর ডং এর অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। শুটের পরে ফাই ডংকে দেখে বলে, আমি তোমাকে অন্য একটা ড্রামার মধ্যে সাপোর্টিং ক্যারেক্টারের রোল দিব, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। সিন কাট হয়। টং রুমে আসে। তখন ফাই তার চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালিতে ফাই কাইকে একটা ফেস মাস্ক দিয়েছিল আর তাকে বলেছিল আর তাইকে দিতে বলেছিল। টং ওই ফেস মাস্কটাকে ইউজ করতেই যায়, তখন কাই তাকে বাউন্ড করে দেয় আর তাকে সব সত্যিটা খুলে বলে। তখনই ফাইয়ের কাছে একটা জিরো নামের মেয়ে আসে আর সে ফাইয়ের উপরে রেগে যাচ্ছিল আর তাকে বলে, তোমার কারণে আমার চেহারাটা খারাপ হয়ে গেছে, তুমি আমাকে যে ফেস মাস্কটা দিয়েছিলে ওইটার কারণে আমার চেহারার মধ্যে র্যাশেস উঠে গেছে। ফাই বলে, তুমি এসব কি বলছো, আমি তো তোমাকে কোনো ফেস মাস্ক দেইনি। তখন ওই মেয়েটা তাকে ফেস মাস্ক দেখায় আর তাকে একটা থাপ
থাপ্পড় মারে। টং তো এসব কিছুকে দেখে অনেক বেশি এনজয় করেছিল, আর এটা টং আর কাইয়ের প্ল্যানিং ছিল। তারাই ওই মাস্কটা জিরোর কাছে পাঠিয়েছিল ফাইয়ের নাম নিয়ে। পরের দিনে সু লক্ষ্য করে যে তার কিছু জিনিস ওখানে নেই, আর টং তখন সোফার মধ্যে বসে টাকা গুনছিল। তখনই সু এসে তাকে বলে, আমি আমার চশমা আর ঘড়িগুলোকে খুঁজে পাচ্ছি না। টং বলে, আমি কি জানি, তুমি গিয়ে ভালো করে ওইগুলোকে খোঁজো। সু তখন তার থেকে টাকাগুলোকে কেড়ে নেয় আর তাকে জিজ্ঞাসা করে, এতগুলো টাকা তোমার কাছে কোথায় থেকে এসেছে? টং বলে, হ্যাঁ, আমি তোমার কিছু জিনিসপত্র বিক্রি করেছিলাম, ওইগুলোর দাম এত বেশি ছিল না, শুধু আমি 10,000 ইউয়ানই পেয়েছি, আর আমি তোমাকে টাকা ফিরিয়ে দিব। সু বলে, কি বলেছ? 10,000 ইউয়ান? তুমি আমার 5টা ঘড়ি আর 6টা চশমা এই দামে বিক্রি করে দিয়েছ, আর আমার শুধু একটা ঘড়ির দামই ছিল 30,000 ইউয়ান, আর তুমি এত ভালো সেলার কবে থেকে হয়ে গেছো, তুমি আমাকে একটু বলো। টং বলে, এটা নতুন ঘড়ির দাম, আর ইউজ করার পরে এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, আর কেই বা এটাকে 30,000 ইউয়ান দিবে? সু বলে, এটা লিমিটেড এডিশনের ঘড়ি ছিল, আর তুমি যদি ডবল টাকা দিও ওইটাকে কিনতে যাও তাহলে তুমি ওই ঘড়িটাকে আর পাবে না। টং বলে, তাহলে কি হয়েছে? আমরা তো লিগেলি হাজবেন্ড ওয়াইফ, তাহলে তো তোমার সব প্রপার্টি গুলো আমারও হয়েছে, আর আমি কিছু বেচে দিয়েছি, তাহলে কি বা হয়েছে? সু বলে, তুমি ঠিকই বলেছ, এই টাকাগুলো আমার হয়েছে। আর সে তাকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। টং তো তখন কান্না করছিল আর বলছিল, পাগল, আমার সব টাকাগুলোকে নিয়ে গেছে। পরের দিন সকালে টং উঠে দেখেছে সু তার সব টাকাগুলোকে ফিরিয়ে দিয়েছে। এই জন্য সে খুশি হয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিনে ইউ নামের একটা ফেমাস অ্যাক্টর সেটের মধ্যে শুটের জন্য এসেছিল। ফাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে রাত্রে আমার সঙ্গে ডিনার করবে? ইউলিং তাকে বারণ করে দেয়, আর সে তার সামনেই টংয়ের থেকে ডিনারের ব্যাপারে জিজ্ঞাসা করে। ফাই তো এটা দেখে জেলাস হয়ে যায়। টং তখন হ্যাঁ বলে দেয়, কারণ তার বন্ধু কাই ইউলিং কে অনেক বেশি পছন্দ করত। ডিনারের মতো টং কাইকে ইউলিং এর সাথে দেখা করা। ইউলিং বলে, তোমার বন্ধু মানে আজকে থেকে সে আমারও বন্ধু। টং আরেকবার ড্রিঙ্ক করে বাসায় এসেছিল, তাই সু তার উপরে রেগে যায়, আর সু তাকে জিজ্ঞাসা করে, তুমি আবারও ক্লাবে গিয়েছিলে? টং বলে, হ্যাঁ, তো কি হয়েছে? আর আমি ড্রিঙ্কও করেছি, তুমি তো আমাকে খারাপ পেয়ে মনে করো, চলো আমরা দুজন ডিভোর্স নিয়ে নিই। সু তখন তাকে উঠিয়ে বাথটাবে দিয়ে দেয় আর বলে, এখন কি তোমার জ্ঞান ফিরেছে? টং বলে, আমরা আমাদের বেবিকে হারিয়ে ফিরেছি, ওইটা আমাদের বেবি ছিল। কিন্তু সুয়ের তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে ওই বেবিটা তার ছিল। পরের দিন সু টং এর সাথে শুটিং করছিল। শুটিং এর মধ্যে টংকে সুকে থাপ্পড় মারতে হয়, আর টং এটা সুযোগ নিয়ে সে সুকে অনেকবার থাপ্পড় মারে। সুয়ের তো গালগুলোই লাল হয়ে যায়। তখনই সুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে টংকে বলে, ম্যাডাম, আপনি একটু আস্তেও মারতে পারেন। সু বলে, কোনো সমস্যা নেই, তাকে মারতে দাও। টং বলে, তুমি তো অনেক প্রফেশনাল অ্যাক্টর, আমি তোমাকে থাপ্পড় মেরেছি তবুও তোমার খারাপ লাগেনি। শুটের পরে টং তার রুমে ছিল, আর সে তার ভাইয়ের ব্যাপারে নিউজ দেখছিল। ফেমাস অ্যাথলিটকে একটা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তখনই সু ওখানে এসে পড়ে। টং তাকে বলে, তুমি যদি আমার থেকে রিভেঞ্জ নিতে চাও তাহলে আমার থেকে নাও, আর তুমি কেন একটা নির্দোষের জীবন শুধু শুধুই খারাপ করছো? সু বলে, আমি কিছুই করিনি। টং বলে, তুমিই করেছো, কারণ তুমি ওই দিন বলেছিলে যে তুমি তার রেপুটেশন খারাপ করে দিবে। সু বলে, তোমার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি যাচ্ছি। তখন টং তাকে থামিয়ে বলে, প্লিজ তুমি তাকে ছেড়ে দাও, এটার বদলে তুমি আমাকে যাই বলবে আমি ওই সবগুলো কাজ করব। সু বলে, তাহলে তো তুমি জানো যে আমি তোমার থেকে কি চাই। টং তখন তাকে কিস করে সু তাকে ধাক্কা দিয়ে বলে, সে তোমার জন্য এত বেশি ইম্পর্টেন্ট যে তুমি তার জন্য এটাও করতে পারছো। টং হ্যাঁ বলে দেয়। সু তখন তাকে জিজ্ঞাসা করে, সে তোমার কি হয়? টং তাকে বলতেই যাচ্ছিল, তখনই ফাই তার দরজায় নক করে। সু তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি এখানে কেন এসেছো? ফাই বলে, আমি তোমার জন্য মেডিসিন এনেছি, আর তুমি তার রুমের মধ্যে কি করছো? তখন সু অ্যাক্টিং করতে লাগে, আর টংকে বলে, থাপ্পড় মারার জন্য সরি বলার কোনোই দরকার নেই, আমরা প্রফেশনাল অ্যাক্টর, আর এসব কিছু হতেই থাকে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। টং শুটের পরে যাচ্ছিল, তখনই তার এজেন্টের সাথে তার দেখা হয়। টং তখন তার এজেন্টকে বলে, প্লিজ তুমি আমার ভাইকে বাঁচিয়ে নাও। তখন সে ওকে বলে। পরের দিন সুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, আপনি আমাকে যা বলেছিলেন আমি তা করে দিয়েছি। এজেন্টকে তার টিমমেট ফাঁসিয়ে দিয়েছিল, কিন্তু আমি এই সব সমস্যাগুলোকে সমাধান করে দিয়েছি। তখনই টং এর কাছে তার ভাইয়ের মেসেজ আসে যে সবকিছু ঠিক হয়ে গেছে। টং তখনই তার এজেন্টকে কল করে ধন্যবাদ বলার জন্য, কারণ তার মনে হচ্ছিল যে তার এজেন্টই তার সাহায্য করেছে। পরের দিনে
শুয়ের আঙ্কেল তার বাসায় আসে আর তার মোবাইলের মধ্যে তং এর ছবি দেখে বলে এটা তো আমার ভাতিজি। শু বলে এটা কিভাবে হতে পারে? আঙ্কেল বলে তুমি ফেমাস অ্যাথলিট ইউশিং কে চিনো না? সে আমার বড় ভাইয়ের ইললিগ্যাল সন আর তং তার টুইন সিস্টার। এটা শোনার পর শু তং এর সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। তং তখন তার এজেন্টের সঙ্গে পার্টি করছিল, তখনই শু ওখানে এসে পড়ে। তং তো তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের সিনে তারা দুজন বাসার মধ্যে ছিল। তং বলে এইবার আমি তোমার কোনো জিনিসই চুরি করিনি। শু বলে তুমি আমাকে কেন বলিনি যে ইউশিং তোমার ভাই? কিন্তু তোমার আঙ্কেল আমাকে সবকিছু বলে দিয়েছে। তং বলে কারণ আমরা ইললিগ্যাল চাইল্ড ছিলাম। শু তাকে জড়িয়ে ধরে বলে সরি। তারপরে তারা দুজন তৈরি হয়ে ডিনারের জন্য যাচ্ছিল। শু দেখতে পায় যে সে তার মোবাইলটাকে ফেলে এসেছে, তাই সে লিভিং এরিয়াতে ওইটাকে নিতে আসে যেখানে তার মা আগে থেকেই বসেছিল। তখন তার মা তাকে বলে তোমাকে ফায়ের সাথে তোমাদের ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এর মানে উনি বলতে চাচ্ছিলেন তাদের বিয়ের কথা। শু বলে মা আমি অনেক বেশি বিজি। মা বলে তুমি অজুহাত দেওয়া বন্ধ করো, তুমি তাকে ডিনারের মধ্যে নিয়ে যাও যাতে তোমাদের ব্যাপারটা এগোতে পারে। শু বলে ঠিক আছে আমি সময় বের করার চেষ্টা করব। মায়ের যাওয়ার পরে শু তং এর কাছে আসে, কিন্তু তং ওখানে ছিল না। সে কাবারের মধ্যে লুকিয়ে ছিল তার শাশুড়ি থেকে লুকানোর জন্য। তখনই তং তার কাবারের মধ্যে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায়। যখনই শু বাসায় আসে আর তাকে জিজ্ঞাসা করে এসব কিছু কি, অ্যাকচুয়ালিতে শু 3 বছর আগে ডিভোর্স পেপারের মধ্যে সই করে দিয়েছিল। এর মানে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছিল। শু বলে তুমি আমাকে এক্সপ্লেন করার জন্য সময় দাও। তং বলে আমাদের ডিভোর্স হয়ে গেছে তাই আমাকে তোমার বাসার মধ্যে থাকা উচিত হবে না। আর সে তার সব জিনিসপত্রগুলোকে নিয়ে এজেন্টের কাছে এসে পড়ে। এজেন্ট তার থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয়। তখনই ওখানে শু এসে পড়ে। তং বলে তুমি এখানে কি করছো? আমি পুলিশকে কল করে বলে দিব যে তুমি আমাকে বিরক্ত করছো। শু বলে কন্ট্রাক্টের মোতাবেক যতদিন না তুমি আমার 30 মিলিয়ন টাকা দিয়ে দিচ্ছ ততদিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তুমি কি এটা ভুলে গেছো? তং বলে আচ্ছা এই ব্যাপার। আর সে টয়লেট ব্রাশ নিয়ে এসে পড়ে। তখন শু তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। একজন বড় ডাক্তার তংকে তার ড্রামার জন্য হিরোইন সিলেক্ট করে আর তং ওইটাকে সই করে দেয়। তখনই শুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে ম্যাডাম আপনাকে 30 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছে আপনার অ্যাকাউন্টের মধ্যে। শু তো এটা শুনে অবাক হয়ে যায় যে তার কাছে এত বেশি টাকা কিভাবে আসলো। অ্যাসিস্ট্যান্ট বলে উনি এখনই একটা ড্রামাকে সই করেছে আর ওই ড্রামাটা থেকে যত টাকা পেয়েছে তত টাকাই আপনার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ইভেন উনি একটা টাকাও ওনার কাছে রাখেনি। এটা শোনার পর তো শু অনেক বেশি রেগে যায়। এই মেয়েটা 1 নম্বরের পাগল, সব টাকা পাঠানোর কি দরকার ছিল? আর সে এতদিন পর্যন্ত খাবার দাবার কিভাবে বা খাবে? অন্যদিকে ইউলিং শুটের পরে সে তংকে একটা ক্রাউন গিফট করে। তং বলে এটা তো অনেক বেশি দামি হবে। ইউলিং বলে তুমি কি এটাকেও বিক্রি করে দিবে? তং তখন হ্যাঁ বলে দেয়। ইউলিং বলে তোমার কি খারাপ ফিল হচ্ছে না যে আমি তোমাকে এটা গিফট দিচ্ছি আর তুমি এটাকে বিক্রি করে দিতে চাচ্ছ? তং বলে আমরা দুজন বন্ধু আর এটার মধ্যে কি খারাপ ফিল করার? ইউলিং বলে এটাকে আমি আমাদের মেমোরির জন্য দিচ্ছি। তং বলে তুমি আমার চেহারাটা দেখো যে আমি কত বেশি পোর। ইউলিং বলে ঠিক আছে তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমার থেকে নিতে পারো। তং তো এটা শুনে খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কত টাকা দিতে পারবে? ইউলিং বলে এটার জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের দুজনের লাভ অ্যাফেয়ারের ব্যাপারে ছড়িয়ে পড়ে। শুও এই নিউজটাকে দেখে অনেক বেশি জেলাস হয়। তারপরে তং তার ফ্রেন্ডকে বলে আমি প্রেগনেন্ট। ফ্রেন্ড বলে এই বেবিটা ইউলিং এর তো না। তং বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ম্যানকে তোমার থেকে কেন কেড়ে নিব? কাই তখন তাকে জিজ্ঞাসা করে এই বেবিটার বাবাকে। তং বলে সুখ কিন্তু তুমি এই ব্যাপারে কাউকেই বলবে না কারণ আমি শিওর না যে আমি প্রেগনেন্ট কিনা, কারণ আমি এখনো প্রেগনেন্সি টেস্ট করিনি। কাই বলে তাহলে তুমি আগে থেকেই কেন ভয় পাচ্ছ? আগে গিয়ে টেস্ট করো। তং টেস্ট করে আর সে এসে বলে আমি সত্যি প্রেগনেন্ট। তং শুয়ের বাড়িতে আসে। শু বলে তোমার কাছে তো ইউলিং আছে তাহলে তুমি আমার বাসায় কেন এসেছো? তং তখন তাকে প্রেগনেন্সি টেস্ট দেখায় আর তাকে বলে আমি প্রেগনেন্ট। শু তো এটা দেখে খুশি হয়ে যায়। তং তখন তাকে জিজ্ঞাসা করে এখন কি করব? শু বলে অ্যাবর্শনের খেয়াল তুমি তোমার মাথার মধ্যে একদমই আনবে না, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আর এমনিতেও তুমি এত রাতে বাইরে কি করছো? তুমি তো মা হবে। তং বলে আমি আমার বাসায় যাব। শু বলে তুমি যদি এত রাতে বের হও
আর তোমার কিছু হয়ে যায় এজন্য তুমি এখানে থাকবে, এমনি তো ওখানে তোমার খেয়াল রাখার মতো কেউই নেই। আর সু তাকে বেডরুমে নিয়ে অনেক ভালোভাবে ঘুম পাড়িয়ে দেয়। আর সু তার হাতটাকেও বাইরে রাখতে দেয় না, ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে দেয়। কয়েকদিন সকালে সু যখন ওঠে তখন সে দেখতে পায় তং তার বিছানার মধ্যে নেই। তাই তার মনে হচ্ছিল যে তং তাকে ছেড়ে চলে গেছে, তাই সে তাড়াতাড়ি করে বাইরে আসে। কিন্তু সে তংকে ওখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সু তাকে খালি পায়ে দেখে তাকে তার কোলে উঠিয়ে নেয় আর তাকে বলে তুমি তো জানো যে তুমি প্রেগনেন্ট, তাই তুমি খালি পায়ে কেন ঘুরছো, তোমার যদি সর্দি লেগে যায় তো? তং তো তখন অনেক বেশি হাসছিল তাকে তার এত বেশি খেয়াল রাখতে দেখি। সু বলে পরের সপ্তাহে আমরা বিয়ে করে ফেলি আর এখন তোমাকে খাবার বানানোরও কোনোই প্রয়োজন নেই, আর তুমি এখন থেকে শুধু আরাম করবে। একটু পরে তং এর পেটের মধ্যে ব্যথা হতে লাগে আর হসপিটালের মধ্যে সে ডাক্তারের থেকে জানতে পারে যে সে প্রেগনেন্ট না। প্রিয়ার দেরিতে আসার কারণে তার পেটের মধ্যে ব্যথা হচ্ছিল। সুও তাড়াতাড়ি করে তং এর কাছে এসে পড়ে। তং তখন তাকে বলে আমি প্রেগনেন্ট না। সু তো এটা শুনে অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি তো টেস্ট করেছিলে। তং বলে অনেক সময় টেস্ট ভুলও হয় আর এসব কিছু পিরিয়ড দেরিতে হওয়ার কারণে হচ্ছে। এসব কিছু শোনার পর সুয়ের তো হৃদয়টাই ভেঙে যায় আর তাকে বলে আমার কাজ আছে তাই আমাকে যেতে হবে। আর সে তাকে একা ফেলে ওখান থেকে চলে যায়। বাসায় আসার পরে সু তংকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি। তং বলে আমি একবার বোকা হয়ে গেছি কিন্তু আমি আবারও বোকা হতে চাই না। কিন্তু সু তাকে থামিয়ে কিস করে ফেলে আর তাকে বলে তুমি তো আমাকে একটা চান্স দিতে পারো আর এইবার আমি তোমাকে হার্ট করবো না। টং বলে ঠিক আছে কিন্তু আমরা বিয়ে করবো না কারণ আমি ওই সমস্যার মধ্যে আবারও পড়তে চাই না। তখন সু রাজি হয়ে যায়। পরের সিনে তং এর অ্যাসিস্ট্যান্ট তংকে বলছিল যে তুমি লাস্টে যে বিউটি প্রোডাক্টটাকে নিয়ে অ্যাড করেছিলে ওইটার ব্যাপারে অনেক নেগেটিভ কমেন্ট আসছে। তং বলে ওইটাতে আমাদের কি ভুল, ওইটা তো প্রোডাক্ট বানানোর কোম্পানির দোষ। এজেন্ট বলে কন্ট্রাক্টের মধ্যে এটা লেখা ছিল যে যদি প্রোডাক্টের মধ্যে কিছু খারাপ হয় তাহলে যে এটাকে প্রমোট করবে তাকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা শোনার পর তো তং অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে ফাই তার ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করছিল কারণ এইসব কিছু সেই করেছিল। পরের দিনে সু বাসায় আসে আর তংকে চিন্তিত দেখে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তং বলে তোমার গার্লফ্রেন্ড তাড়াতাড়ি জেলের মধ্যে যাবে, তুমি কি তাকে সাহায্য করবে না? সু বলে কন্ট্রাক্ট সই করার আগে তুমি কি আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে? তং বলে এটা তো আমি এই জন্য করেছিলাম যাতে আমি তোমাকে 30 মিলিয়ন টাকা ফিরিয়ে দিতে পারি। সু বলে তোমাকে কে বলেছিল আমাকে 30 মিলিয়ন টাকা ফিরিয়ে দেওয়ার জন্য? আমি তো অন্য কিছু চেয়েছিলাম। তং নিজেকে দেখতে লাগে আর বলে তোমার আর কি চাই? সু বলে তুমি চিন্তা করবে না কারণ আমি তোমাকে কোনোদিনও জেলে যেতে দিব না। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট সুকে এসে বলে আমি সব ভিকটিমের সাথে দেখা করেছি আর তার সবাই টাকা পেয়েছে মিথ্যে কথা বলার জন্য আর ওই প্রোডাক্টের মধ্যে কোনোই সমস্যা নেই। তারপরে এই নিউজটা টিভির মধ্যে এসে পড়ে। তখন ফায়ার ম্যানেজার এসে ফাইকে এটার ব্যাপারে বলে। এটা শোনার পর তো ফাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে সে আবারও বেঁচে গেছে। তখন তং তাকে ধন্যবাদ বলে আর বলে তুমি তো একদিনের মধ্যেই সব সমস্যাকে সমাধান করে দিয়েছ। তু বলে তোমার মনে হচ্ছে না এটার বদলে তোমাকে আমাকে একটা পুরস্কার দেওয়া উচিত? তং বলে দাঁড়াও আমি তোমার জন্য সুস্বাদু খাবার বানিয়ে আনছি। সু বলে থাক আমি তোমার জন্য একটা গিফট এনেছি, কিছুদিন পরে তোমার দাদার বার্থডে না, ওনার জন্য তুমি এই পটটাকে নিয়ে যেও। তারপরে তং তার বাবার বাসায় আসে। বাবা তো তাকে দেখে খুশি হয়ে যায় কারণ তং এখন ফেমাস হয়ে গেছে কিন্তু ফাই তো তাকে দেখে জ্বলছিল। বাবা বলে চলো আমি তোমাকে গ্র্যান্ডপার সাথে দেখা করাই। ফাই বলে আমি তং এর সাথে একা কথা বলতে চাই। সবাই ওখান থেকে চলে যায়। তখন ফাই তংকে তার রুমে নিয়ে আসে আর সে তার দরজা নক করে দেয়। পরের সিনে গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে তং কোথায়। বাবা বলে সে আসছে। দাদা বলে সে যদি না আসে তাহলে তুমি তাকে বলে দিও দ্বিতীয়বার সে এই বাসার মধ্যে এন্ট্রি পাবে না। তখনই তং ওখানে এসে পড়ে আর বলে ফাই আমাকে একটা কেক খাইয়েছিল, এটার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। আর বোন কেকের মধ্যে তুমি কি মিশিয়ে আমাকে খাইয়েছিলে? ফাই বলে আমি কিছুই মিশাইনি আর আমিও ওই কেকটাকে খেয়েছিলাম কিন্তু আমার তো কিছুই হয়নি। ডিনারের পরে ফাই গ্র্যান্ডপাকে ইমপ্রেস করার জন্য তাকে একটা গিফট দেয় আর সেও তার জন্য একটা পট এনেছিল গ্র্যান্ডপার ফ্রেন্ড বলে ফেমাস পটারের একটা পট। ফাই বলে দাদা আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনার জন্য যা কিছুই কিনতে পারি। দাদা তো এটা শুনে খুশি হয়ে যায়। তখনই ফাইয়ের মা তংকে বলে তুমি কি তোমার দাদার জন্য কোনো গিফটই আনোনি? তং বলে আমিও দাদার জন্য একটা পট এনেছি। দাদার ফ্রেন্ড বলে এটা তো ফেক। ফাই বলে তুমি গ্র্যান্ডপার জন্য ফেক পট এনেছো, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি আমার থেকে চেয়ে নিতে
আমি তোমাকে দিয়ে দিতাম। তঙের ভাই বলে আমার বোন ইচ্ছে করে এমন কিছুই করতে পারে না। বাবা বলে তুমি গ্র্যান্ডমার থেকে ক্ষমা চাও। তং তখন রাজি হয় না। তখন বাবা তাকে একটা থাপ্পড় মারে। দাদা এই নাটকগুলো আর দেখতে চায় না, তাই উনি ওখান থেকে যেতে লাগে। তখনই দাদার ফ্রেন্ড তাকে থামায় আর তাকে বলতে লাগে এই পটটা তো ফায়ের পটটা থেকে অনেক বেশি দামি আর এটার মূল্য অনেক বেশি। দাদা তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ফাই আর তার মা এসব বিশ্বাস করছিল না। পরের দিনে ফাইয়ের মা তাকে বলছিল এই তঙের কাছে এত বেশি টাকা কোথায় থেকে এসে পড়েছে। ফাই বলে জানি না মা। মা বলে সে নিশ্চয়ই বড়লোক একটা ছেলেকে ফাঁসিয়ে নিয়েছে। তখনই সু ওখানে এসে পড়ে আর ফাইয়ের মনে হয় সু নিশ্চয়ই তার সাথে দেখা করার জন্য ওখানে এসেছে, তাই সে তাকে তার দাদার সাথে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু সু তো তার হাত ছাড়িয়ে তঙের হাত ধরে তাকে ওখান থেকে নিয়ে যায়। তখন সু তার মাকে জিজ্ঞাসা করে মা ওই তঙের মধ্যে কি আছে যে সু তাকে পছন্দ করে, আর এখন আমার কি হবে? মা বলে তং তার মায়ের মতো, যেভাবে সে আমার হাজবেন্ডকে পটিয়ে ফেলেছিল, আর এখন তো তোমার হবু স্বামীকে ফাঁসাতে চায়। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, সু তোমারই হবে। সু শুধু তার সাথে নাটক করেছে, তারপরেই সে তাকে ছেড়ে দিবে। পাই বলে সু শুধু আমার, আর আমি তাকে অন্য কারোরই হতে দিব না, আর বিশেষ করে ওই তঙের তো কোনোদিনও হতে দিব না। পরের দিন তঙের এজেন্ট তংকে একটা চ্যারিটি ইভেন্টের কার্ড দেয়, যেখানে সব সেলিব্রিটিরা তাদের ইম্পর্টেন্ট জিনিস ডোনেট করবে। তখন ফাইয়ের কাছে ফাইয়ের ম্যানেজার এসে বলে তঙ্গ এই ইভেন্টের মধ্যে আসবে। এটা শোনার পর তো ফাই অনেক বেশি রেগে যায়। অন্যদিকে তং অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সু এসে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তং বলে আমার কাছে কোনো এক্সপেন্সিভ জিনিস নেই যেটা আমি চ্যারিটি ইভেন্টের মধ্যে ডোনেট করতে পারবো। সু বলে এটা জরুরি না যে তুমি কোনো দামি জিনিসই ডোনেট করো, যে জিনিসটা তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি ওই জিনিসটাকে ডোনেট করতে পারো। এটা বলার পর সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ফাই সুয়ের বোন ইউর সাথে দেখা করে তঙের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। সে তোমার ভাইকে ফাঁসিয়ে ফেমাস হতে চায়। ইউ বলে সে কত বেশি সেমলেস, আমি তাকে এমন করতে কোনোদিনও দিব না, আর আমি তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আর ইউ তার মায়ের কাছে এসে বলে আমি ওই চ্যারিটি ইভেন্টের মধ্যে যেতে চাই। মা তাকে জিজ্ঞাসা করে তুমি ওই ইভেন্টের মধ্যে গিয়ে কি করবে? এমনিতেই তুমি অনেক বেশি দুষ্টু। ইউ বলে মা আমি আপনাকে প্রমিস করছি যে আমি ওখানে গিয়ে কোনো দুষ্টামি করব না। এটা শোনার পর তার মা রাজি হয়ে যায়। পরের দিনে চ্যারিটি ইভেন্ট হচ্ছিল। পাই তার অনেক দামি একটা ব্রেসলেট ডোনেট করে, যেটার দাম বিলিয়ন টাকায় লাগানো হচ্ছিল। তারপরে তঙের পালা ছিল, আর তং তার সাধারণ একটা পোশাক ডোনেট করে, যেটাকে কেউই কিনতে চাচ্ছিল না। তখনই ইউ বলে আমি এটাকে 1 ইউয়ান দিয়ে কিনতে চাই। এটা শোনার পর সবাই হাসতে লেগে যায়। ইউ বলে তাকে তো শুকরিয়া জানানো উচিত যে আমি তার টি শার্টটাকে 1 ইউয়ান দিয়ে কিনতে চাই, না হয় এই টি শার্টটা তো মলের মধ্যে ফেলার যোগ্য। কিন্তু তখন হঠাৎ করে একটা লোক এই টি শার্টের দাম 2 মিলিয়ন বলে দেয়, যেটা দেখার পর তো ফাই অনেক বেশি জেলাস হয়ে যায়। তারপরে তং বাসায় আসার পরে সুকে ধন্যবাদ বলে, কারণ এই টি শার্টটা সেই কিনেছিল। অন্যদিকে ফাই তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল সু নিশ্চয়ই তার লোক পাঠিয়েছে, না হয় ওই টি শার্টটাকে কেউই বা 2 মিলিয়ন টাকা দিয়ে কেন কিনবে। তখনই ইউর মা তার মেয়েকে মারার জন্য স্কেল আনে। ইউ বলে সরি মা। মা বলে আমি তোমাকে ওখানে চ্যারিটি ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য পাঠিয়েছিলাম, নাকি ওখানে মানুষের জন্য সমস্যা দাঁড় করানোর জন্য। ইউ বলে মা আমি ওই মেয়েটাকে একদমই পছন্দ করি না, আর আপনিও তো ওই মেয়েটাকে পছন্দ করেন না। মা বলে হ্যাঁ পছন্দ করি না, এটার মানে এই না যে আমি তার সাথে খারাপ কিছু করব না, আমি তোমাকে তার সাথে খারাপ কিছু করতে দিব। তারপরে একটা লোক ইউর থেকে তার ইন্টারভিউ নিতে আসে, আর ওই ছেলেটা ইউর থেকে তঙের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। তখনই ও তঙের ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে যে সে আমার ভাইকে শুধুই সিরিয়াস করছে। সু এই ব্যাপারটা জেনে যায়, তাই সে তার বোনকে বকা দেয়, আর তাকে বলে তুমি কি জানো যে সে কে? ইউ বলে ভাই সে শুধু আপনার পজিশনের সুযোগ উঠিয়ে উপরে উঠতে চায়। সু বলে এমন কিছুই না, 4 বছর আগে আমি তার সঙ্গে বিয়ে করেছিলাম, কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের বিয়েটা ভেঙে গেছিল, কিন্তু এইবার আমি তাকে অনেক কষ্টতে রাজি করিয়েছি, আর আমি তাকে হারাতে চাই না। এটা শোনার পর তো ইউ অনেক বেশি স্যাড হয়ে যায়, আর বলে আমি জানতাম না যে সে আমার সিস্টার ইন ল। সু বাসায় আসার পরে তংকে বলে আমি আমার বোনকে বুঝিয়ে দিয়েছি, আর সে এখন কোনোদিনও তোমাকে কিস করবে না। তং তখন তাকে কিস করে আর বলে তুমি অনেক বেশি ভালো, আর আমি তোমাকে একটা ড্রামার ব্যাপারে বলেছিলাম না, আর ওইটা করার জন্য আমি সই করেছি, এর জন্য কিছুদিনের জন্য আমাকে বাইরে যেতে হবে। এটা শোনার পর তো সু কষ্ট পায়, কিন্তু তং
তং তাকে রাজি করিয়ে ফেলে। তং তার যাওয়ার জন্য তৈরি হয়েছিল, তখনই ইউ তার কাছে আসে। তং বলে তুমি এখানে কেন এসেছো? ইউ বলে সিস্টার ইন ল, প্লিজ আমাকে ক্ষমা করে দি। তং বলে এখন আমি আর তোমার সিস্টার ইন ল নেই। ইউ বলে না থাকলে আপনি হয়ে যাবে, আর আমার ভাই আপনাকে তার ওয়াইফ ভাবে, আর আমিও আপনাকে সিস্টার ইন লই ভাববো। আর তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারপরে ফাই সুয়ের বন্ধুর সাথে দেখা করে, আর সে তাকে সু আর তং এর সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ফ্যান তাদের সব গল্প বলে দেয়। এটা শোনার পর তো ফা অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ সে জানতো না যে সু আর তং এর আগেও একবার বিয়ে হয়েছিল, আর সে এখনো সুকেই ভালোবাসে। সু তার অফিসের কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে তং এর সাথে দেখা করার জন্য চলে আসে। তং তো তাকে দেখে অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? সু বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, আর তোমাকে দেখা ছাড়া থাকতে পারছিলাম না, তাই আমি এখানে চলে এসেছি। আর তখন তাদের রোম্যান্স শুরু হয়ে যায়, আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর আপনারা আরো এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।